ইসলামী মির্জাপুর জিরা আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমরা ইনফ্যাক্ট এখন 22শে ফেব্রুয়ারি, কিন্তু 21শে ফেব্রুয়ারির দিনের ঘটনাবলী নিয়েই আমরা আলোচনা করব। আমাদের মহান ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবার একটু অন্যরকম হলো। অন্যরকম বলতে আমরা যেটা দেখলাম যে রাজনৈতিকভাবে তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এরা দিলেন, এটা রিচুয়াল। এর আগের গত 1 বছর 1.5 বছরে প্রধান উপদেষ্টা গিয়েছেন, রাষ্ট্রপতি গিয়েছেন, রিচুয়াল। এবার আমরা বিরোধী দলীয় নেতাকে, এর আগেও বিরোধী দলীয় নেতাকে যেতে দেখেছি। তবে যেটি পার্থক্য দেখলাম সেটা হলো যে এর আগে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা, সেই সময়টা আমি এই শহীদ মিনারে কাভার করেছি। তখন দেখা যেত যে বিরোধী দলীয় নেতাদের জন্য ওই রাতের যে সময়টা, এই সময়টায় সুযোগ ছিল না, বা গেলেও সেটা খুব ঝামেলা হতো। সকালের দিকে যাওয়া হতো, এবং পরবর্তীতে যখন বেগম খালেদা জিয়া অসুস্থ বা তিনি জেলে চলে গেলেন, তখন সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাভার করলেন। এবার দেখা গেল যে না, বিরোধী দলীয় নেতারাও ছিলেন। তবে এবারকার বিরোধী দলীয় নেতার যে অংশগ্রহণ, সেটি বাংলাদেশের হিস্ট্রিতে, ইতিহাসে রাজনৈতিক এক ধরনের রাজনৈতিক কি বলবো, এটা রাজনৈতিক আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে গেলেন। কারণ এবার বিরোধী দলীয় নেতা এবং তার দল বাংলাদেশ জামাত ইসলাম এবং সেই জামাত ইসলামীর আমির, যারা দীর্ঘ সময় ধরে শহীদ মিনারে ফুল দেয়া, পহেলা বৈশাখ পালন করা, জাতীয় স্মৃতিসৌধে ফুল দেয়া, এই বিষয়গুলোর এক ধরনের, আমি বিরোধিতা শব্দটা বলবো না, তবে এক ধরনের ন্যারেটিভ তারা প্রচার করেছে, এবং সেই ন্যারেটিভকে তারা বলেছেন যে ইসলামিক যে অ্যাঙ্গেল, ইসলামিক দিক থেকে এই ন্যারেটিভগুলো তারা প্রচার করতেন, যে এইগুলোর প্রয়োজন নেই। বিশেষ করে যে মানুষের তৈরি কোনো স্তম্ভতে এইভাবে ফুল দিয়ে বা মোমবাতি প্রজ্বলন, এগুলো অনইসলামিক, এবং এগুলো অনইসলামিক বলতে ইসলামিক পরিভাষায় এটাকে শিরক, মানে সৃষ্টিকর্তার সাথে, আল্লাহর সাথে এক ধরনের অংশীদারিত্ব। যাই হোক, এই ইসলামিক ব্যাখ্যায় আমরা যাব না। তবে জামাত ইসলামী এবার ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। আরেকটি বিষয় আমরা বলতে পারি যে যেটি আমাদের জাতীয় জীবনে প্রভাব ফেলেছে, যে 1953 সালে একবার হয়েছিল, এবার হলো। সেটি হলো যে ফুল দিয়ে যেমন শ্রদ্ধাও জানানো হয়েছে, রাষ্ট্রীয়ভাবে এবার দোয়া মোনাজাত করা হয়েছে শহীদদের জন্য। 1953 সালেও কিন্তু দোয়া মোনাজাত করা হয়েছিল, সেই ছবিগুলো আমরা পাই। এই বিষয়গুলো একটু পরিবর্তন রয়েছে। এর সঙ্গে আরও বেশ কিছু পরিবর্তন রয়েছে, যেমন কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে অধিবেশন শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে। সংসদের সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি জানিয়েছেন এরকম বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে এইসব বিষয়ে আলোচনার জন্য এনডিএমের মহাসচিব মমিনুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক, আমি দুঃখিত, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দুইজনই নির্বাচন করে এসেছেন। নির্বাচন নিয়েও আলোচনা থাকবে, যে কেমন নির্বাচন ছিল। দর্শক, আমরা হেডলাইনগুলো শুনে আসি, হেডলাইন দেখে তারপর আলোচনা শুরু করব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মার্চের দ্বিতীয় সপ্তাহে। নির্বাচন হবে স্পিকার ও ডেপুটি স্পিকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 52 ও 71 একই সূত্রে গাঁথা, প্রভাত ফেরিতে বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখার প্রত্যয়। 21 আমাদের অহংকার, আর এটা আমাদের জন্য অনেক গৌরবের একটা ব্যাপার। চাকমা অক্ষর আছে, ওইগুলো আমরা লিখতে চাই। আমরাও বাংলা ভাষা যেভাবে সব জায়গায় ব্যবহার করা যায়, আমাদের চাকমা ভাষা, চাকমা অক্ষরও আমরা ব্যবহার করতে চাই। শুধুমাত্র তো ভাষার জন্য সংগ্রাম না, এটার সাথে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনেরও সূত্রপাত। দেশ জুড়ে ফুলে ফুলে ছেয়েছে শহীদ বেদি। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান শহীদ দিবস উপলক্ষে ডাকটিকিট উন্মোচন। জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান।
আমরা আগামীর বাংলাদেশকে একটি উন্নয়ন, একটি নিরাপদ, একটি মানবিক, একটি সম্প্রীতির বাংলাদেশ হিসেবে করতে চাই। সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব। এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি স্বৈরাচার ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে অভিযোগ, জামায়াত নেতাদের সকলকে একসাথে কাজ করার আহ্বান। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা হেডলাইনে একদম শেষ হেডলাইনটা দেখলাম, যেটি জামাত নেতারা অভিযোগ করেছেন যে সংবিধান সংস্কার পরিষদের স্বাক্ষর না করে স্বৈরাচারকে ফেরাতে যাচ্ছে। এই বিষয় নিয়েও আমরা আলোচনা করব, তো এটি পরে। আমি মইনুল আমিনের কাছে আসতে চাই যে এবারকার 21শে ফেব্রুয়ারি যে আমি শুরুতে যে কথাগুলো বললাম, জামাত ইসলামী এবার তারা বলেছেন যে তাদের বিবৃতিতে বলেছেন যে জাতীয় রাষ্ট্রের বা জাতীয় আচার অনুষ্ঠানের অংশ হিসেবে তারা সেখানে অংশ নিচ্ছেন। তো সেখানে একজন সাংবাদিক জানতে চাইলেন যে আপনারা তো একসময় এই বিষয়গুলোকে নাজায়েজ মনে করতেন। তো জামাতের আমির কিছুটা ক্ষিপ্ত হয়েছেন, কিন্তু তারপর জামাতের আমির কিন্তু সেখানে ফুল দিয়েছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন। এই বিষয়গুলো ঠিক এই মুহূর্তে, যে এত বছর ধরে আমরা রাজনীতিতে আছে বাংলাদেশ, এই বিষয়গুলো এখনো কিভাবে দেখছেন আপনারা? অনেক ধন্যবাদ। বৈশাখী টেলিভিশনের সকল দর্শকের শুভেচ্ছা। নির্বাচনের পর আমরা আসলে নতুন বাংলাদেশ গড়ার একটা প্রত্যাশা নিয়ে এগোচ্ছি। নির্বাচন আমাদের ছিল বহু আকাঙ্ক্ষিত একটা নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য একটা নির্বাচন। প্রায় 50-এর অধিক 50-52টা রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেছে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। পরিবর্তনের শুরু, এটাই কিন্তু এই নির্বাচনের আকাঙ্ক্ষা ছিল। জুলাই গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ 2.0, সব কিছুর মূল মটোটা ছিল কিন্তু চেঞ্জ। সো চেঞ্জের ধারাবাহিকতা আপনি বলতে পারেন এবার 21শে ফেব্রুয়ারিতে জামাত ইসলামের পক্ষ থেকে বা 11 দলীয় জোটের পক্ষ থেকে ফুল দেওয়া হয়েছে। তো এইখানে আমি একটু ভিন্নভাবে বিশ্লেষণ করতে যাই, 11 দলীয় জোট কিন্তু আদর্শিক কোনো জোট ছিল না। আমার সম্মানিত সহ-আলোচক আছেন, ওনাকেও শুভেচ্ছা। উনি যে দলকে রিপ্রেজেন্ট করেন সেই দল আর জামাতের আইডিওলজিক্যাল কিন্তু ডিফারেন্স রয়েছে। এখানে আরও কতগুলো দল একসাথে রয়েছে, জাকপা রয়েছে, আমি যতটুকু জানি, হ্যাঁ, রাশেদ প্রধান সম্ভবত মুখপাত্র, তাদের একটা আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে। 11 দলীয় জোটের পক্ষ থেকে যখন শহীদ মিনারে আসা হয়েছে, এখানে কিছু আইডিওলজিক্যাল ব্যাপার থাকতে পারে, তবে পরিবর্তনের যে সূচনা হয়েছে এটাকে আমরা স্বাগত জানাই। একটা জিনিস মনে রাখবেন, যেহেতু এটা আদর্শিক জোট না, নির্বাচন কেন্দ্রিক জোট ছিল, এবং তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার যেই নিয়ম নীতি বা স্তম্ভগুলোকে মেনেই কিন্তু, আদর্শগুলোকে মেনেই কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে, নির্বাচনের পর শপথ নিয়েছে, সংসদ সদস্য হিসাবে আবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ নিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু জামাত এবং 11 দলীয় জোট যাচ্ছে। সুতরাং শহীদ মিনারে তাদেরকে আসতে হবে, এখানে বিকল্প কোনো কথা নেই। ব্যক্তিগত বিশ্বাসের জায়গায় তারা আগে কি মনে করতো, এখন কি চেঞ্জ হয়েছে কিনা এই বিষয়ে আমরা এখনও কোনো ক্লিয়ার জানি না। তবে আমরা মনে করি মানুষের আইডিওলজি বা থিঙ্ক কখনো চেঞ্জ হতে পারে না। যদি কেউ তার আইডিওলজি চেঞ্জ করে বা বিশ্বাসের জায়গা পরিবর্তন করে, সেখানে কিছুটা প্রতারণা, স্থূল প্রতারণা আমরা অনেক সময় বলে থাকি, এটা আছেই। এই বিষয়টাকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে যে এটা কি রাজনৈতিক স্বার্থে এসেছে, নাকি বিশ্বাসকে পরিবর্তন করে এসেছে, নাকি তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে অংশ হয়েছে, যারা যদি সরকার গঠন করতো তাহলে তারা কি করতো। তারা তো এই কথাই বলেছিল যে তারা যেহেতু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অংশগ্রহণ করছে, সরকার গঠন করলেও তারা ওই গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে অব্যাহত রাখবে। হয়তো সেই প্রতিশ্রুতির অংশ হিসাবেই তারা শহীদ মিনারে এসেছে। তবে আমরা যেভাবে দেখছি, নতুন বাংলাদেশের সূচনা, পরিবর্তন, এটাও একটা কিন্তু মেসেজ। যেমন প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যখন চলাচল করছেন, আমরা দেখেছি উনি স্বাভাবিক প্রোটোকল, যেই প্রোটোকলগুলো থাকে, 14টা গাড়ি থাকে, বড় ভিভিআইপি মুভমেন্টে থাকে, রাস্তায় পুলিশের কর্ডন থাকে, পুলিশ থাকে, এটাকে কিন্তু উনি অ্যাভয়েড করে একজন সাধারণ নাগরিকের মতোই যতটা সম্ভব কম সংখ্যক সিকিউরিটি নিয়ে চলাফেরা করছেন। এই যে পরিবর্তনের সূচনাগুলো, ছোট ছোট পরিবর্তন, এই পরিবর্তনগুলোই নতুন বাংলাদেশ গড়বে। নতুন বাংলাদেশের জেনজিদের যে স্বপ্ন ছিল, গণমানুষের যে স্বপ্ন ছিল, কৃষক শ্রমিক মেহনতি মানুষের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো, প্রত্যাশাগুলো পূরণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। আতাউল্লাহ, আমি আপনার কাছে আসতে চাই, এই বিষয়টিকে আলোচনায় জন্য নিয়ে আসি আমরা, যে জামাত ইসলামের শহীদ মিনারে অংশগ্রহণ, এটি নিয়ে পজিটিভ নেগেটিভ দুটো আলোচনাই রয়েছে। আপনি কি এটার আপনাদের অবস্থান কি, এনসিপির অবস্থান কি 11 দলীয় জোটের? আমরা যারা এনসিপিতে আছি, আমরা এখানে সকলেই আমরা নতুন রাজনীতিতে এসেছি। আমরা আগে রাজনীতি না করা মানুষ। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম,
আমরা যখন বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছিলাম তখন আমাদের ভিতরে আই হেড পলিটিক্স এ ধরনের একটি চিন্তা ছিল, এবং আমরা কখনো পলিটিক্সে আসবো এ ধরনের চিন্তা আমাদের মধ্যে ছিল না। কিন্তু বাংলাদেশের এ ধরনের একটি ক্রান্তিকালীন সময়ে যখন দেখলাম যে আমরা 20 নম্বর পাবো কিন্তু আমরা চাকরি পাবো না, এ ধরনের একটি বৈষম্য এই আমাদের দেশে, তখন আমরা আন্দোলনে এসেছি, রাজপথে নেমেছি। একটা পর্যায়ে যখন দেখেছি যে আমাদের এই আন্দোলনে এটা জনমানুষের আন্দোলনে রূপ নিয়েছে এবং আমাদেরকে দেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ তারা যখন আমাদেরকে গ্রহণ করেছে, তখন আস্তে আস্তে আমরা ধারাবাহিকভাবে আমরা রাজনীতি এসেছি। এবং এখানে আমরা স্পষ্টভাবে আমরা দেখেছি যখন আমাদের নাহিদ ইসলাম আমাদের দলের আহ্বায়ক, তিনি ফিসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কে সামনে নিয়ে যে এক দফার ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাকে দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে, যেখানে পূর্বের রাজনৈতিক দলগুলা এবং রাজনৈতিক ব্যক্তিগুলা বারবার ব্যর্থ হয়েছে। তারা নির্বাচন এসেছে, নির্বাচন গেছে, কিন্তু কখনো আমরা দেখি নাই যে জনগণ তাদেরকে গ্রহণ করতে। তো আমরা রাজনীতিতে মাত্র 30টি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, এবং 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আমরা সংসদে আমরা 3 নম্বর এবং ভোটের দিক দিয়ে আমরা 3য় হয়েছি। এটা বাংলাদেশের জনগণকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই, বাংলাদেশের জনগণকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি বাংলাদেশের মানুষ যদি আমাদের পাশে থাকে, যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা অনুযায়ী যে রাজনীতি আমরা সেটা তাদেরকে দিতে পারবো। এবং আমরা দেখেছি শহীদ মিনারে আমাদের লিডার নাহিদ ইসলাম, আপনাদের এই যে আপনার এই যে হিসাবটি যে আপনার 3য় হয়েছেন এবং ভোটের এইটি নিয়ে এটি আমার এজেন্ডায় ছিল না, কিন্তু আপনি বলেছেন, মাথায় রাখলেন। মোমিনুল আমিন, আমরা এটা নিয়ে একটু বিশদ আলোচনা করব মানে সেকেন্ড স্পেলে। জি জি, আমাদের শহীদ মিনার আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামীর আমির উনি এই প্রথমবার জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের এই তরুণ প্রজন্ম আমরা দেখেছি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিতে। এটা অবশ্যই ইতিবাচক বাংলাদেশের রাজনীতির জন্য, কারণ বাংলাদেশের সংস্কৃতি শহীদ মিনারকে অবশ্যই আমরা সবার আগে আমরা প্রাধান্য দিব, কারণ শহীদ মিনার আমাদেরকে যেতেই হবে। কারণ আমরা যে 71-এর যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার প্রথম যে সূচনা, এটা 52-এর যে আমাদের যে 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনকে ঘিরে। তো আমরা যারা প্রকৃত ইতিহাস আমরা জানি, বা আমরা যেখান থেকে আমরা এই বিপ্লব বা আমরা যে স্পিরিট আমরা দেখেছি বা আমরা যে বিপ্লবটা করেছি, আমরা ওখান থেকে আমাদের শুরু। তো অবশ্যই বাংলাদেশ জামাতে ইসলামের এটা আমরা সাধুবাদ জানাই। তার ইতিবাচক রাজনীতিতে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি করতে গেলে বাঙালি কালচারকে অবশ্যই তাকে মেনে নিতে হবে। এটা কি শহীদ মিনারে যে ফুল দেয়া, এটা কি আপনার মনে হয় যে জামাত তাদের ভেতরে এক ধরনের সংস্কার এনেছে? জামাত কি বিশ্বাস করে এখানে, যেটি মোমিনুল আমিন বললেন, যে বিশ্বাস করেই এখানে এসেছে, নাকি এখন পরিস্থিতির বিবেচনায় তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, বা এটি একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি? আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে এখানে জামাত নারীদের অংশগ্রহণ থেকে শুরু করে বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে যখন অংশগ্রহণ করে তারা নির্বাচন করেছে, তখন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে গ্রহণ করেছে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম একটা পরিবর্তনের, তারা নিজেরও পরিবর্তিত হচ্ছে এবং তারা পরিবর্তনকে গ্রহণ করছে। তারা এতদিন আমরা যে জামাত ইসলামকে দেখেছি, মানে তারা অনেকটা তারা শিকড়কে যে আঁকড়ে ছিল, এজন্য কিন্তু জামাত ইসলামের রাজনীতি, জনমানুষের রাজনীতির দিকে তারা আসতে পারে নাই। যতই তারা এই এদেশের রাজনীতিকে, কোন শিকড়কে আঁকড়ে ছিল তারা আমরা দেখেছি যে তারা অনেক কিছুই তারা একটা নিয়মের ভিতর ছিল, যে এই নিয়মটা তারা যে ইসলাম বা তারা যে ইসলাম চর্চা করেছিল, এই ইসলামটা বাংলাদেশের মানুষ খুব সহজে গ্রহণ করছিল না। তারা ইসলামটাকে অনেকটা কঠিন করে তুলছিল, এবং তারা যে এই সাধারণ মানুষদের যে ইসলাম, বাঙালি মুসলমানদের যে ইসলাম, এই ইসলামটা তারা এতটা সহজ করতে পারছিল না এতদিন। তো এখন অনেকটা সহজ হয়ে গেছে। তারা ধর্মটাকে কঠিন করে তুলেছিল এই বাঙালি মুসলমানের জন্য। তো
তো এখন ধর্মটাকে অনেকটা সহজ করেছে, ধর্ম পালনটা বাঙালি বুঝতে মানুষের পেরেছি। জন্য হ্যাঁ, অনেকটা সহজ এটি হয়েছে। এটি আর সে অনেক বড় একটি বিষয়ের আলোচনায় আনছে। আমরা যদিও এই আলোচনায় যাব না যে ধর্মকে কতটা কঠিন আর কতটা সহজ করলো। মমিনুল আমিন, আমি আপনার কাছে আসতে চাই যে কথাটি আতাউল্লাহ বললেন যে জামাত কিছুটা সংস্কার হতে চাচ্ছে, বা মানে আমি যেটা বলছিলাম যে জামাত এটা এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ডবাজির জন্য করলো কিনা। কারণ জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা আপনারা জানবেন যে আবু আলা মওদুদী, সেই প্রতিষ্ঠাতা তিনি কিন্তু জামাত ইসলামী বেশি দিন থাকতে পারেননি। 40-41 বছর তিনি আমির ছিলেন। তারপর মতাদর্শগত দ্বন্দ্ব বিভেদের কারণেই এবং ইতিহাস পড়লে আপনারা জানবেন যে আমি আর ওই ইতিহাস আনতে পারছি না, চাচ্ছি না। একইভাবে জামাত ইসলামী তখন ভারত পাকিস্তানের স্বাধীনতায় বিরোধিতা করেছেন। জামাত ইসলামী পাকিস্তানের স্বাধীনতায় বাংলাদেশের বিরোধিতা করেছে। এবং ঠিক এটা জামাতের হিস্ট্রি বলছি, আমি জামাতের অভিযোগ আনছি না। ঠিক এই মুহূর্তে জামাত ইসলামী প্রথম বাংলাদেশের এই ইতিহাসে প্রথম একক বিরোধী দল হিসেবে সংসদে গিয়েছে। আপনার কি মনে হয়, এটা কি রাজনৈতিক স্ট্যান্ডবাজি, না জামাত বিশ্বাস করছে বা জামাত সংস্কার হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। আমার সমালোচক যেটা বললেন যে ধর্ম পালনকে সহজ বা কঠিন, সহজ করেছে, আগে কঠিন করে তুলেছিল। কোনো রাজনৈতিক দল, সেটা ইসলামিক রাজনৈতিক দল হোক বা নন ইসলামিক বা মূল মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি হোক, ধর্ম পালনকে সহজ বা কঠিন করার এখতিয়ার রাখে না, সময় সময় পরিবর্তন বা সংস্কার এখতিয়ার রাখে না। না, সেটা সে বলেছে জামাতের প্রেক্ষাপটে। না, জামাতের প্রেক্ষাপটে এটা যদি বলেও থাকে বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, সম্ভব না আসলে। হ্যাঁ, সুতরাং এইখানে জামাতকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, সহজ বা কঠিনের সাথে জামাতের সম্পর্ক নাই। এইটা রাজনৈতিক, জামাত ইসলামী রাজনৈতিক দল হওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক দল হতে গেলে যে গণতান্ত্রিক রাজনৈতিক দল হতে গেলে যে প্যারামিটারগুলো লাগে, যে উপকরণগুলো লাগে, সেগুলো তারা ধারণ করার চেষ্টা করছে এবং অবভিয়াসলি সেটা পলিটিক্যাল স্ট্যান্ড থেকেই আসছে। কারণ আপনার রাজনৈতিক গঠনতন্ত্র ঘোষণাপত্রে কি লেখা আছে সেটা যদি আপনি পরিবর্তন না করেন, আপনি যদি কিছু আপনার কর্মকাণ্ডকে অন্যভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেন, সেটাকে সংস্কার বলা যাবে না। আমি যেটা বললাম যে আপনাকে ক্লিয়ারলি বলতে হবে যে আমি যেটা আইডিওলজিতে বিলিভ করি, আমি যেটা মনে করি এইটা রাইট আর রং, সেটা আদৌ আমার বিশ্বাস, আদৌ এটা রাইট রং কিনা সেটা পরের প্রশ্ন। সেটাকে আমি ক্লিয়ার ব্যাখ্যা না দিয়ে আমি সেটাকে ভিন্নভাবে মানুষের সামনে যদি প্রেজেন্ট করি, তাহলে সেটা অবশ্যই পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। হ্যাঁ, রাজনৈতিক এবং ওই যেই শব্দটা আমরা বললাম স্থূল প্রতারণা, যদি আমি এটা ব্যবহার করতে চাই না। যে সাকা চৌধুরী সাহেব ছিলেন বিএনপিতে, আপনারা জানেন, উনি একবার সংসদে বলেছিলেন, মাননীয় স্পিকার, আমি কি এই সংসদে দাঁড়িয়ে কাউকে চোর বলতে পারি কিনা? স্পিকার বললেন, না, আপনি বলতে পারেন না। তখন সে বললেন, ধন্যবাদ মাননীয় স্পিকার, তাহলে আমি শেখ সেলিমকে চোর বললাম না। এই ধরনের কোনো একটা কথা হয়তো বলেছিলেন। সো এই যে কথাগুলোকে ঘোরায় পেঁচায় যেভাবে বলার, আমি যে অ্যানালজিটা দিচ্ছি, জামায়াত ইসলামের রাইট নাও রাজনৈতিক যে স্ট্যান্ডগুলো, যেই পদক্ষেপগুলো এইভাবেই এসেছে আর কি। তারা জিনিসটাকে এভাবে বলছে, সরাসরি না বলে। তো রাজনৈতিক প্রেক্ষাপটে যেটা বললাম, তারা 11 দলীয় জোট করেছে, এখানে অবভিয়াসলি আইডিওলজিক্যাল জোট নাই। তারা এনসিপি বা অন্যান্য দল জামাতের গঠনতন্ত্রের প্রতি সমর্থন করে আসে নাই, জামাতও তাদের গঠনতন্ত্রের ঘোষণাপত্র চেঞ্জ করে নাই। তারা নির্বাচনে একটা ফলাফল নেওয়ার জন্য, যে বলেন প্রথমবারের মতো জামাত এতগুলো আসন পেয়েছে। ঐতিহাসিক যে প্রেক্ষাপটগুলো আপনি তুলে ধরলেন, আমার অনেক রাজনৈতিক বক্তব্যে আমি বলতাম যে জামাত ঐতিহাসিকভাবে একটা ভুল দল, কারণ তারা অনেক ভুল করেছে। যে ঘটনাগুলো আপনি বললেন, আবুল আলা মওদুদী সাহেবের সময় থেকে শুরু করে ভারত বিভক্তির বিরোধিতা, অন্যান্য বাংলাদেশের বিরোধিতা, সবগুলোই কিন্তু তাদের ঐতিহাসিক রাজনৈতিক ভুল। তবে তারা রাজনৈতিক দল হিসাবে গণমানুষের কাছে পৌঁছানোর জন্য এবার তারা অনেক ভিন্ন ভিন্ন কৌশল নিয়েছে, তারা অনেক অপপ্রচারের আশ্রয় নিয়েছে। তারা রাজনৈতিকভাবে বিএনপির বাইরে, মানে জাতীয়তাবাদী শক্তির বাইরে একটা বলয় তৈরি করার চেষ্টা করেছে। সেটা করার কারণে কিছু দূর হাইপ ছিল, রাজনীতিতে এত ভালো কিছু হাইপ ছিল, জামাত কেন্দ্রিক কিছু হাইপ ছিল। তারা নিজেরাও ইচ্ছা করে মানে এই হাইপগুলো তৈরি করেছে, কার পাশা কার টেবিলে যাবে, খেলা কোন লেভেলে চলছে, এই ধরনের মিথ তৈরি করে মানুষের মধ্যে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে এবার হয়তো জামাতের টাইম। সো মানুষ সবসময় যেটা করে, সুইং ভোটাররা বিশেষ করে যেটা করার চেষ্টা করে, যে তারা তাদের ভোটিং বিহেভিয়ারের সময় আসলে এই প্যারামিটারগুলোকে মাথায় রাখে যে রাইট নাও হাইপ কোনটা। এটা একটা বড় ব্যাপার। ভোটের দিক থেকে অনেক দিক থেকে জামাত অনেক ভোট পেয়েছে এবার। সেই ভোটটা কেন পেলো, এর একটা বড় কারণ থাকতে পারে গণ অভ্যুত্থানের পরে একটা বড় রাজনৈতিক শক্তির অনুপস্থিতি রয়েছে। বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল সাংগঠনিকভাবে, যদিও তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী, কিন্তু যে গ্যাপটা রয়েছে, ওই গ্যাপের জন্য জামাত দীর্ঘদিন ধরে যে কাজ করছে, সেখানে একটা ভোটের উত্থান তারা দেখেছে। কিন্তু এই ভোটের উত্থানটা কিন্তু সাময়িক,
যেটা ভোটাররা দেখেছে, এবং বাংলাদেশে যখন স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে তখন কিন্তু পরবর্তী নির্বাচনের সময় জামাত আমরা এইটার একটা একটা ছোট্ট ফলাফল বিরতিতে পাবে যে যাব। অ্যাকচুয়ালি তাদের ভোট ব্যাংক কত, ছোট্ট একটা তখন বিরতিতে তারা যাব। বুঝতে পারবে। আতাউল্লাহ, আপনি যে আরেকটি আলোচনা এনেছেন যে আপনারা এবার ভোটের হিসাবে তৃতীয় দল হয়েছেন, একদমই নবাগত একটা দল, যে সেই দলে আপনাদের 30 জন এমপি ছিল, সেখান থেকে আপনারা জিতে এসেছেন কতজন? 6 জন। 6 জন। না, 6 জনও যে খুব খারাপ বলবো আমি জানি না পরিসংখ্যান হিসেবে, যে না, একদম নিউ নতুন দল। তো সেই ভোটের আলোচনা করব। মমিনুল আমিন, আপনার এই আলোচনা আমরা এক্সটেন্ড করবো আরো। ওকে, থ্যাংক ইউ। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা যে আলোচনাটি করছিলাম আতাউল্লাহ, আপনি ইলেকশন করেছেন, আপনার প্রতিদ্বন্দ্বী কে কে ছিল সেখানে? আমার প্রতিদ্বন্দ্বী ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল, জাতীয় প্রার্থী ছিল, ইনসানিয়াত বিপ্লবের একজন প্রার্থী ছিল, এবং স্বতন্ত্র প্রার্থী ছিল। স্বতন্ত্র প্রার্থী ছিল। যাই হোক, আপনাদের ওখানে ভোটের পার্থক্য কেমন হলো, মানে যে জিতলেন? আমাকে 3.5 জনে একজন ভোট দিয়েছে আমার আসনে। 3.5 জনে একজন? মানে আপনি টোটাল ভোট পেলেন কত? আমি পেয়েছি প্রায় 63,000। আর আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী যে জিতছেন আর কি? হ্যাঁ, উনি পেয়েছেন 2 লক্ষ প্রায়। 2 লক্ষ। তো আর মাঝখানে আরো কেউ আছেন? না, মাঝখানে আর কেউ নাই। এই দুইজনই আপনারা কমপ্লিট করছেন। তো আপনি কি এটা প্রথম ইলেকশন করলেন? আমার জীবনের প্রথম ইলেকশন। আমি নিজেকে প্রথম ভোট দিয়েছি, নিজের ভোট নিজেকে দিয়েছি, নিজের মার্কাকে দিয়েছি, নিজের দলকে দিয়েছি। 63,000 ভোট পেয়েছেন। যাই হোক, আমরা যে আলোচনাটায় ছিলাম মমিনুল আমিন, সেটি হলো যে জামাতের ভোটের উত্থানের কথা বলছিলেন। আমি এই বিষয় নিয়ে আসবো, তবে আমি একটি আলোচনায় আসতে চাই যে আতাউল্লাহ, আপনার আজকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি একটি কথা বলেছেন যে আজ বাংলা ভাষা সম্পর্কে আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম তাহলে আজকের জেনজি ইনকিলাব বলতো না। তারা ইনকিলাব বললে আমার রক্তক্ষরণ হয়, এটার জন্য মুক্তি। অর্থাৎ ইনকিলাব শব্দটা বা ইনকিলাব জিন্দাবাদ, এই শব্দটা ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন যে এটি আসলে আমাদের দেশের শব্দ না, এটি আলোচনাটা ঠিক না। ইনকিলাব মঞ্চ, ইনকিলাব জিন্দাবাদ, এগুলোর সঙ্গে বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রথমত বলতে চাই, জিন্দাবাদ শব্দটি সবচেয়ে বেশি ইউজ করেছে বিএনপি। তো তারা নিজেদের দিকে না তাকিয়ে যখন আরেকজনের সমালোচনা করে বা আমাদের জেনজিকে যখন তার বিপক্ষে নিয়ে যায়, তাদের এই বিএনপি থেকে জিন্দাবাদ শব্দটাকে মুছে ফেলা উচিত ছিল। তারপর হচ্ছে না হয় আমরা যারা এখানে তরুণ প্রজন্ম ছিলাম, ছাত্র জনতা ছিলাম, তাদের দিকে তার নজরটা দেওয়া দরকার ছিল। কিন্তু আমরা যে ইনকিলাব, আমরা যখন ব্রিটিশদের এ দেশ থেকে বা এই উপমহাদেশ থেকে যখন আমরা বিতাড়িত করি, তখন কিন্তু আমরা ইনকিলাব শব্দটা আমরা ব্যবহার করেছি। তো এ ধরনের বাংলা ভাষায় এরকম অনেক ব্যবহার রয়েছে, যেমন চেয়ার, টেবিল, এগুলো কিন্তু বাংলা শব্দ না। ইনকিলাব শব্দটা উপমহাদেশে সবচেয়ে বেশি পপুলার করেছিল কে? এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে সবচেয়ে বেশি পপুলার করেছিল, আমি যতটুকু জানি, ভগৎ সিং অনেক বড় একজন বিপ্লবী ছিল এবং তাকে ফাঁসি দিয়ে দেয়া হয়, এবং তিনিই প্রথম ইনকিলাব জিন্দাবাদটাকে খুব বেশি পপুলার করে। তো আমরা ইনকিলাব জিন্দাবাদ, এটা হচ্ছে আমাদের যে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার, যেখানে আমরা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করেছি বাংলাদেশের রাজনীতিতে, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমাদের তরুণ প্রজন্ম যখন আমরা এই স্লোগানটা দিই, আমাদের ভিতরে একটি শক্তি বা শিহরণ আমরা দেখতে পাই, যেটা আমাদের শক্তি যোগায়। তো এটা তারা বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ, তারা হচ্ছে এই তরুণ প্রজন্মকে, বিশেষ করে এই জেনজিকে তারা ভয় পায়, তারা আসলে আতঙ্কে আছে। যখন এই জেনজিরা যদি কখনো আবারও বিপ্লবে নামে, তখন তারা আবারই ইনকিলাব জিন্দাবাদের স্লোগানকে সামনে নিয়ে তারা নামবে। তো তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে যে কখন এই আবার জেনজিরা তাদের বিপক্ষে নেমে যায়। এজন্য তারা হচ্ছে হীনমন্যতায় ভুগছে। এজন্য তারা এখানে শব্দগুলোকে, ভাষাকে তারা কটাক্ষ করছে।
তো আমরা আশা করি বিএনপি যখন আমরা দেখেছি 4ই অগাস্ট বিএনপির একটি ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওখানেও ইনকলাব জিন্দাবাদ এই শব্দটা ব্যবহার করা হয়েছে। তো তারা যে শব্দে বা যেখান থেকে তারা আজকে বিএনপি সরকারে এসেছে, যে ছাত্র জনতার যে অর্জন, তারা এটাকে অস্বীকার করতে চাচ্ছে। আজকে আমরা দেখেছি জুলাই ঐক্যমত কমিশনে যেখানে গণভোট হওয়ার কোনো প্রয়োজন ছিল না, এখানে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতের ভিত্তিতে সবাই একমত হইতো এবং সাইন করত, তাহলে কিন্তু গণভোট আসতো না। তো একটা পর্যায়ে দেখেছি যে জনগণের চাওয়ার উপর তারেক রহমান, তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনিও হার পক্ষে ভোট চেয়েছেন। কিন্তু আমরা দেখেছি, আমরা যারা নির্বাচন করেছি প্রত্যেকটা ভোট কেন্দ্রে বিএনপির নেতাকর্মীরা জোর করে না ভোটের পক্ষে তারা ভোট করেছে এবং তারা বলেছে এখানকার হিন্দু সম্প্রদায়কে যে তারা যদি না ভোট দেয় এখানে তারা এখানে থাকতে পারবে না, তাদেরকে ভোট দিলে তারা তাদের বাড়িঘর ছেড়ে তারা ভারতে পালিয়ে যেতে হবে। এবং তারা এভাবে ক্যাম্পেইন করেছে, হা মানে রাজাকার আর না মানে মুক্তিযুদ্ধ, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। অথচ আমরা দেখেছি জনাব তারেক রহমান থেকে শুরু করে বিএনপির যারাই শীর্ষস্থানীয় নেতা ছিল তারা একটা পর্যায়ে তারা বাধ্য হয়েছে হার পক্ষে ভোট করার জন্য এবং হা ভোটে তারা রাজি ছিল। তারপরে এত কিছুর পরেও যখন হা ভোট জয়যুক্ত হয়েছে আমরা দেখেছি তাদের যে শপথ নেওয়ার কথা ছিল, তারা সংস্কার কমিশনে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে যে তাদের শপথ নেওয়ার কথা ছিল, তারা এখনো পর্যন্ত শপথ নেই। তো আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের পক্ষে একটি নতুন রাজনীতি, যে রাজনীতির জন্য আমাদের এতগুলা মানুষ যেখানে জীবন দিয়েছে, আমরা যারা জুলাইয়ে আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা বিএনপির কাছে আমরা এটা কখনো আশা করি নাই যে তারা জনগণের বিপক্ষে তারা দাঁড়াবে। তো আমরা যে এই বিএনপির এই রাজনীতির মাধ্যমে তারা জনগণের বিপক্ষে তারা দাঁড়িয়েছে এবং এটার জন্য একটা পর্যায়ে তাদের চরম মূল্য দিতে হবে। মমিনুল আমিন, আমি এই আলোচনাটা আসতে চেয়েছিলাম, যাই হোক সে যেহেতু শুরু করেছে যে এই সংবিধান সংস্কার পরিষদের সংবিধান সংস্কার পরিষদের যে ফর্মটি ছিল সেই ফর্মে স্বাক্ষর করেনি বিএনপি। আপনি এই ঐক্যমত কমিশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সালাউদ্দিন আহমেদ কিন্তু একটি ব্যাখ্যা দিয়েছে, আপনি সেই ব্যাখ্যাটি জানেন কিনা? সেই জায়গা থেকে আপনার কি মন্তব্য, বিএনপির সিদ্ধান্তটি আসলে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ। আমার সম্মানিত সহ-আলোচক যেটা বললেন, বিএনপি ভুল করেছে, আমি স্পষ্টভাবে বলতে চাই বিএনপি 1%ও ভুল করে নাই, বরং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে, ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসেবে, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ দেখেন, ঐক্যমত কমিশন তো দীর্ঘদিন আমাদের আলোচনা হয়েছে, সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, সেখানে শপথ নিতে হবে, এটার কোনোটারই আলোচনা কিন্তু সেখানে হয় নাই। কারণ একটা পরিষদ গঠন করতে গেলে, শপথ নিতে গেলে তার কিছু আইনি কাঠামো প্রয়োজন, স্ট্রাকচার প্রয়োজন। বিএনপি কিন্তু অস্বীকার করে নাই শপথ নিতে। বিএনপি বলেছে যে সংবিধান সংস্কার পরিষদের যে কনসেপ্টটা, এটা নিয়ে এইটা সংবিধানে প্রথমে ইনকর্পোরেট করতে হবে। কে শপথ পড়াবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? কে কাকে শোকজ করতে পারে, আপনি কে কাকে শপথ পড়াতে পারে, এইগুলো আপনি যদি প্রোটোকলগুলো ঠিক না করেন, হ্যাঁ, টার্মস অফ রেফারেন্সগুলো যদি ঠিক না করেন, তাহলে কিন্তু আপনার পুরো বিষয়টাই আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। একদম শতভাগ সত্য কথা। যে কোনো সচেতন নাগরিক কোর্টে যদি চ্যালেঞ্জ করে যে সংবিধানে যেটা নাই, শপথকে করাবে সেটা বলা নাই, সেটা কেমনে শপথ পড়লো এবং সেটা কিভাবে কার্যকর হলো, যে কোনো কম্পিটেন্ট কোর্টে এটা চ্যালেঞ্জ করা যায়। সো বিএনপি কিন্তু দায়িত্বশীল রাজনৈতিক দলেরই পরিচয় দিয়েছে, তারা কোনো সাংবিধানিক সংকট তৈরি করতে চায়নি। গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, ঐক্যমত কমিশনের যে দীর্ঘ আলোচনা, এইটার ফসল যাতে ব্যর্থতায় পর্যবসিত না হয় সেজন্য দায়িত্বশীল রাজনৈতিক দলের আচরণই করেছে। তারা বলেছে যখন পার্লামেন্টে সেশন বসবে, যেটা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে মার্চের দ্বিতীয় সপ্তাহে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই আমরা বিশ্বাস করি যে স্পিকার ডেপুটি স্পিকার হওয়ার পরে হয়তো সংসদ অধিবেশন মুলতবি হবে, তারপরে এই বিষয়টা আলোচনা হবে এবং তখন আমরা এখানে আলোচনায় যেতে পারি বিএনপি এটা কিভাবে শপথ নিবে। তবে এই যে বললাম না সংবিধান সংস্কার পরিষদ, আমরা ঐক্যমত কমিশনের আলোচনাগুলো ক্লোজ করে দিয়েছিলাম, আমরা একটা জুলাই সনদ স্বাক্ষরও করেছিলাম। সেই জুলাই সনদের স্বাক্ষরে কোথাও কিন্তু পরবর্তীতে এই যে সরকার যেইভাবে গণভোটের আয়োজনটা করলো বা যেই ডিক্রি বলবো যেটা জারি করলো, আদেশটা জারি করলো, এই বিষয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি। তার মানে রাজনৈতিক দলগুলোকে, আলোচনারত রাজনৈতিক দলগুলোকে ধোঁয়াশার ভিতরে রেখেই পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের একটি গণভোটের আদেশ জারি করেছিল জাতীয় ঐক্যের স্বার্থে বা জাতীয় স্থিতিশীলতার স্বার্থে। তখন বিএনপি আসলে তা কিছু বলতে পারে না, এটা সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। তো এইটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করার কোনো মানে হয় নাই। বরং আমরা যদি জুলাই সনদকে
যেভাবে স্বাক্ষর করেছি পুঙ্খানুপুঙ্খভাবে সেভাবে বাস্তবায়ন করতে চাই, তাহলে সাংবিধানিক এবং আইনি কাঠামোর মধ্য দিয়েই করতে হবে। তার জন্য নতুন পার্লামেন্ট হয়েছে, পার্লামেন্টে আলোচনা হবে, সংবিধান সংশোধন হবে, প্রয়োজনীয় আইন ও বিধিমালা করার পরেই এটা শপথ নেওয়াটা যুক্তিযুক্ত বলে মনে করি। না, কিন্তু এখানে গণভোট যেহেতু জনগণের একটা ম্যান্ডেট নিয়ে আসছে, এই জায়গাটার সমাধান হবে কিভাবে? না, গণভোটের ম্যান্ডেটটাকে অস্বীকার করছে না। গণভোটের ম্যান্ডেট নিয়ে কিন্তু কথা হয়নি। একটা হলো প্রসিডিউর, আপনি এসওপি তৈরি করে যদি না করে আপনি একটা বলেন যে এই কাজটা আপনি এভাবে করেন, 7 দিনের ভিতরে তৈরি করেন, কিন্তু আপনি কোনো এসওপি তৈরি করলেন না, তাহলে আপনি কাজটা করবেন কেমনি? এখন তো ফাংশনাল বিষয় চলে আসছে। গণভোট তো ফাউন্ডেশনাল বিষয়, যে বিষয়গুলোতে এগ্রিমেন্ট হয়েছে, গণভোট জয়যুক্ত হয়েছে, বিষয়গুলো তো ফাউন্ডেশনাল বিষয়। কিন্তু ফাউন্ডেশনাল বিষয়গুলোকে যখন আপনি বাস্তবায়ন করতে যাবেন, তখন তো আপনাকে পদ্ধতিগুলো বলে দিতে হবে। আপনি দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করলেই সেটার আইনগত ভিত্তি থাকবে এমন কিন্তু না। যে ব্যাখ্যাটা জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন, শতভাগ যুক্তিযুক্ত ব্যাখ্যা। সংবিধানে এটা ইনকর্পোরেট করলে তো বিষয়টা আরও কী হয়, বিষয়টা আরও পাকাপোক্ত হবে। এটা আইনি চ্যালেঞ্জের মুখে পড়ার কোনো সুযোগ নেই। আজকে বিএনপি ক্ষমতায় আছে, 5 বছর 10 বছর পরে যদি অন্য কেউ এটাকে চ্যালেঞ্জ করে, আইনি চ্যালেঞ্জ করে বা নতুন প্রেক্ষাপট যদি চ্যালেঞ্জ করে, তখন তো বিষয়টা না, যারা আমরা সিগনেটরি ছিলাম বা যারা এখানে শপথ নিয়েছে, তারা তো একটা আইনি বাধার মুখে তখন পড়বো, একটা চ্যালেঞ্জের মুখে পড়বো। জুলাই সনদে স্বাক্ষরকারীদের মধ্যে আমি একজন। তো আমি কখনো চাইবো না আমার এই স্বাক্ষর করার কারণে আমি সংবিধান ভঙ্গের কারণে হতে পারি, ফাঁসির আসামি হই, এটা তো কখনো আমি চাইবো না। আমি চাইবো আমরা যে স্বাক্ষর করেছি যে বিষয়টাতে, সেটা এমনভাবে বাস্তবায়ন হোক আজ থেকে 50 বছর পরেও যাতে এটা আনচ্যালেঞ্জ থাকে, এটাকে নিয়ে এর আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ না থাকে। এটা খুবই যুক্তিযুক্ত চাওয়া। তো আতাউল্লাহ, আপনার কেন মনে করছেন যে বিএনপি এটা চাইছে না? প্রথমত তারা যদি চাইতো তাহলে তারা এত দীর্ঘসূত্রিতা যেটা দেখছি যে তারা বিভিন্ন টাল বাহানা করছে। সংসদ অধিবেশন তো এখনো শুরু হয়নি, অধিবেশন কি টাল বাহানার কথা বলবেন? বিরোধী দলে যারা সংসদ সদস্যরা আছে তারা কিভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা তো ঠিকই শপথ নিয়েছে। তো তারা যদি নিতে পারে, তো তারা তো একটা আইনের ভিত্তিতে, এখানে আইন বলা হচ্ছে বা সংবিধান বলা হচ্ছে। আমরা যদি সংবিধানে যাই তাহলে হচ্ছে আমাদের এই সময়ে বাংলাদেশে কিন্তু জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল না। জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। তো আমরা 2029 সাল পর্যন্ত আমরা অপেক্ষায় থাকতাম, কিন্তু আমরা দেখেছি এই নির্বাচনটা হয়েছে 2026 সালে। যেহেতু এখানে সংবিধানের কোনো বিধিনিষেধ আমরা মানি নাই, আমরা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েই আমরা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি এবং এখানে বিপ্লবটা হয়েছে। তো এখানে যদি বারবার সংবিধান টেনে নিয়ে আসা হয়, তাহলে এই সরকার আমাদের হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে অবৈধ এবং এই নির্বাচন অবৈধ, এবং নির্বাচনকালীন যারা সংসদ সদস্য হয়েছে তারাও অবৈধ। আমরা ওইদিকে যেতে চাই না। তারা নিজেদের যে সংবিধানের যে দোহাই দিচ্ছে, এই সংবিধান দিয়ে তারা নিজেদেরকে অবৈধ প্রমাণ করছে। তো আমরা বলছি যে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে একটি নতুন বাংলাদেশ এসেছে। গণঅভ্যুত্থানের পরে কোনো জায়গায় কোনো দেশে কোনো সংবিধানের কার্যকারিতা থাকে না। আমরা একটি নতুন সংবিধানের জন্যই আমরা এখানে ঐক্যমত্য কমিশনের এত আলাপ হয়েছে এবং একটি নির্বাচন হয়েছে। তো এখানে দরকার বাংলাদেশের জন্য একটি নতুন সংবিধান। এই নতুন সংবিধান থেকে যারাই দূরে সরে যাবে এবং যারাই বিভিন্নভাবে বিভিন্ন হাইকোর্ট দেখাবে, তারাই এ বাংলাদেশের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আমরা কিন্তু একটা সময় বিএনপির, আমাদের বাবা আমাদের চাচা যারা আছে তারা বিএনপি এবং অন্য রাজনৈতিক দলের সাপোর্ট ছিল। কিন্তু এই তরুণ প্রজন্মরা তারা কিন্তু বিএনপির, বাবা বিএনপি করে, চাচা বিএনপি করে, দাদা বিএনপি করে, অথবা অন্য রাজনৈতিক দলে তরুণ প্রজন্ম কিন্তু পুরাতন রাজনীতিকে গ্রহণ করছে না। আজকে দেখেন, জুলাই যদি গণঅভ্যুত্থান না হইতো, আমার মতন এত অল্প বয়সী একজন সংসদ নির্বাচন করার সুযোগ পেত না। আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাস তৈরি করেছে হান্নান মাসুদ, মাত্র 26 বছর বয়সে সে পার্লামেন্ট মেম্বার হয়েছে। তো এর যে একটা সুযোগ তরুণদের এসেছে বাংলাদেশে, এবং তরুণরা যে নতুন বাংলাদেশ দেখছে, এটাই আসল বাংলাদেশ। এবং তারা যত সময় ধরে তারা কাল বিলম্ব করবে, তারা এই তরুণদের স্বপ্ন, যারা নতুন করে বাংলাদেশকে চিন্তা করছে, তাদের স্বপ্নের সাথে যদি তারা নিজেদেরকে খাপ খাওয়াইতে না পারে, তাহলে এই রাজনীতি মানুষ ছুঁড়ে ফেলে দেবে তাদেরকে। আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের ফলে আওয়ামী লীগের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে, এবং এই নির্বাচনের ফলে জাতীয় পার্টির রাজনীতি নাই হয়ে গিয়েছে। পুরাতন রাজনীতি একটাও টিকবে না। আমরা বলেছি যে এখানে আমরা খুব অল্প কয়েকটি আসনে আমরা নির্বাচন করে কিন্তু আমরা এই ভোটের দিক দিয়ে আমরা তৃতীয় হয়েছি এবং সংসদের আসনের দিক দিয়ে আমরা তৃতীয় হয়েছি। আপনারা টোটাল ভোট পেয়েছেন কত সারা বাংলাদেশে? আমরা এখানে 23 লক্ষ প্লাস আমরা ভোট পেয়েছি টোটাল। আচ্ছা, তো দেশের জনগণ আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং যারা শিক্ষিত বা যারা আছে তারা শিক্ষিত সমাজ আমাদেরকে গ্রহণ করেছে।
কিন্তু ভিলেজ পলিটিক্স যেখানে যারা দীর্ঘদিন ধরে অভ্যস্ত, এখানে ধানের শীষ প্রত্যেকটা একটা ফ্যাক্ট বাংলাদেশের রাজনীতির জন্য, তারাও প্রত্যেকটা চিনে। আমাদের শাপলাকুলি প্রত্যেকটা মানে আমাদের 28 ফেব্রুয়ারি আরও কয়েকদিন পরে হচ্ছে আমাদের দলে 1 বছর পূর্ণ হবে। 1 বছর না যেতে আমাদের এই অর্জন, তো এটা বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে গ্রহণ না করতো তাহলে আমরা এত বড় অর্জন আমরা করতে পারতাম না। তো আমরা আশা করি আগামীর রাজনীতি হবে নতুন রাজনীতি, পুরাতন রাজনীতিকে মানুষ ছুঁড়ে ফেলে দিবে, কারণ তারা বলে এক করে আরেকটা, তাদেরকে মানুষ বিশ্বাস করে না, তারা জনমানুষের মানে বিশ্বাস তারা হারিয়েছে। আমরা আবার আসবো, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, একটা বিরতির পর আবারও ফিরছি। আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। মমিনুল আমিন, আমি আবারও আসবো এই বিষয়টি নিয়ে। আমি যতটুকু বুঝি যে আগামী দিনের সংসদে কিন্তু এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, এই সংবিধান সংস্কার। তো আপনারা তো ছিলেন একবার, সেখানে জুলাই সনদে স্বাক্ষর করা হলো, তারপর সেটাকে আবার গণভোটেও নিতে হলো। এখন আবার এটি নিয়ে এক ধরনের বিরোধিতা, সংসদ অধিবেশন শুরু হয়নি তার আগেই জামাত ইসলামী যেমন মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান বর্জন করেছেন তারা। অর্থাৎ আমরা প্রথম দিন থেকে এক ধরনের বিরোধিতার মধ্যে পড়লাম। এই জায়গাগুলো আসলে পরিষ্কার হবে কবে নাগাদ? ধন্যবাদ আপনাকে। আমার সম্মানিত সহালোচক যেটা বললেন যে সংবিধান অনুযায়ী 2029-এ নির্বাচন হওয়ার কথা, এটা আসলে জামাতের অপপ্রচারের একটা পার্ট। হ্যাঁ, দেখেন, সংবিধানে কোথাও বলা নাই 2029-এ নির্বাচন হবে, আসলেই কোথাও বলা নাই। সংবিধানে যেটা বলা আছে 5 বছর পর পর নির্বাচন হবে, এইটা বলা আছে। কিন্তু সেই সাথে এটাও বলা আছে যদি কোনো কারণে সংসদ শূন্য হয়ে যায় কত দিনের ভিতরে নির্বাচন দিতে হবে। তো শেখ হাসিনা দলবল নিয়ে ভারতে পালিয়ে গেছে, এটা তো সংবিধানে ছিল না। প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে, এটাও তো লেখা ছিল না। সংসদ শূন্য হয়ে গেছে, সো একটা নির্দিষ্ট সময় পর নির্বাচন দিতে হবে। সো একটা বিশেষ পরিস্থিতি ছিল, কোথাও বলা নাই 2029-এ নির্বাচন হবে। যে সংবিধান অনুযায়ী 2029-এ নির্বাচন হওয়ার কথা না, স্বাভাবিক নিয়মেও যদি শেখ হাসিনা পদত্যাগ করতো তাহলে কিন্তু একটা 90 দিনের ভিতরে একটা নির্বাচন বা নির্দিষ্ট সময়ের ভিতরে নির্বাচন করতে হতো। সুতরাং ওইটা ওইটা একটা শূন্যতা তৈরি হয়েছিল সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেই 2026-এ নির্বাচন হয়েছে। যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেটাও সাংবিধানিক আর কি। হ্যাঁ, এক্সট্রা সংবিধানে সেই ব্যাখ্যাটা আছে, হ্যাঁ, ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং কোর্টের রেফারেন্স, সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়েই কিন্তু এটা হয়েছে। সো এখানে কোথাও এক্সট্রা কনস্টিটিউশনাল মিন অবলম্বন করা হয় নাই। কিন্তু জামায়াত ইসলামী এই ন্যারেটিভটা সবার কাছে দেওয়ার চেষ্টা করেছে যে সবই যদি সংবিধান অনুযায়ী হয়, নির্বাচনে তো এটা হওয়ার কথা, এটা না, এটা কথাটা সত্য না। আমাদেরকে মূল আসল ব্যাখ্যাটা আসলে জানতে হবে। কোনো কিছু যে সংবিধান ছুঁড়ে ফেলার মতো কোনো ঘটনা বাংলাদেশে ঘটে নাই। বিপ্লবী সরকার আর সাংবিধানিক সরকার দুইটার ভিতরে পার্থক্য আছে। বিপ্লবী সরকার কিন্তু 5ই আগস্টের পর 8ই আগস্ট 2024 কোনো বিপ্লবী সরকার গঠন হয় নাই। এই পার্থক্যগুলো মানুষকে বোঝাতে হবে। আমরা তো জটিল ব্যাখ্যায় যেতে চাই না, সহজ যেটা বলতে চাই, বিএনপি কখনো গণভোটের রায়কে অস্বীকার করে নাই, কখনো বলে নাই জুলাই সনদে যেটা তারা স্বাক্ষর করেছে। দেখেন, আমি একটা বিষয় স্বাক্ষর করেছি, আমি স্বাক্ষর করে এগ্রিড, মানে আমি এগ্রিড এই বিষয়গুলোতে। আপনি পরবর্তীতে আমার স্বাক্ষরিত বিষয়ের উপর যদি কলম চালান বা সেই জিনিসগুলোকে বলেন না আরও এডিশনালি এভাবে বাস্তবায়ন হবে, আমি তো বাধ্য না আপনার সাথে ওয়ার্ড বাই ওয়ার্ড এগ্রিমেন্টে আসতে। আমি কি বলেছি, আমরা যে বিষয়টাতে স্বাক্ষর করেছি জুলাই সনদের, সেইটা অক্ষরে অক্ষরে পালন করবো। যেটা আমরা জাতির কাছে কমিটমেন্ট করেছি সেটা আমরা পালন করবো। সো এই বিষয় নিয়ে সাংবিধানিক সংকট না, কিছু দূর বিতর্ক সংসদে তৈরি হবে, কারণ 11 দলীয় জোট এটার প্রস্তুতি নিচ্ছে, আমরা যতটুকু জানি বা বুঝতে পারি। তার হয়তো বিতর্ক তৈরি করার চেষ্টা করবে, ফাইন। সংসদ হলো বিতর্কের জায়গা, সংসদ হলো সব কিছু প্রাণকেন্দ্র, সভরেন অথরিটি হলো পার্লামেন্ট, যেখানে এখন নির্বাচিত সংসদরা রয়েছেন। কয়েকটা জায়গায় উপনির্বাচন বাদে মোটামুটি 300 আসনের নির্বাচন হয়ে গেছে। হ্যাঁ, উপনির্বাচনগুলো হলে আমরা সবগুলোই পেয়ে যাবো। সো সভরেন একটা এন্টিটি বাংলাদেশে এখন রয়েছে। তাদের যদি কোনো যুক্তি থাকে তারা সংসদে বলবে। আমরা তো একটা প্রাণবন্ত সংসদ চেয়েছিলাম, নতুন বাংলাদেশে আমরা কার্যকর বিরোধী দল চেয়েছি। হ্যাঁ, তারা শ্যাডো ক্যাবিনেট গঠন করার কথা বলেছে, এটা একটা গুড ইনিশিয়েটিভ, এটাও একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা। সো যেই বিতর্কগুলো রয়েছে, আপত্তিগুলো বিষয় রয়েছে, সংসদে আলোচনা হবে। সংসদ সদস্যরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসেছেন, তারা ঠিক করবেন সংবিধান কিভাবে সংস্কার হবে, গণভোটের আলোকেই হবে। জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে তার আলোকেই হবে। এখানে নতুন করে যদি কেউ ঝামেলা তৈরি করতে চায় সংসদের বাইরে, সেটা জনসমর্থন পাবে বলে আমরা মনে করি না। কিন্তু মানে আতাউল্লাহ, আপনারা তো এই সময়টাই দিতে চান না সরকারকে, একটা নির্দিষ্ট সময় তো দিতে হবে। কারণ হলো যে এটা তো সরকার কিন্তু আসলেই একবারের জন্য বলে নাই যে জুলাই সনদ তারা মানছেন না। আমার প্রশ্ন এখানেই, যেখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে
জামাত এনসিপি সহ 11 দলীয় জোট এখানে শপথ গ্রহণ করতে পেরেছে যে আইনে বা যার ভিত্তিতে। এখানে তো বিএনপি বা কারো পক্ষ থেকে বলা হয় না এটা অবৈধ বা এটা কোনো নিয়মে নেই, অর্থাৎ এটা নিয়মের ভিতরে ছিল। তো এখানে বিএনপি জোট এখানে তারা শপথ গ্রহণ করে নাই, এর মানে তারা নিয়মকে অগ্রাহ্য করেছে। তো এটার বিরোধিতা তো আমরা আজ পর্যন্ত কোনো বিএনপির নেতার মুখে আমরা শুনি নাই। অর্থাৎ তারা এটা করে না, তারা হচ্ছে অনেকটা চোর পুলিশ খেলতেছে। অর্থাৎ তারা এখানে এটার প্রতি উত্তর না করে, অর্থাৎ এখানে আমরা দেখেছি এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য উনি মানে পুরাই গণভোটকে অগ্রাহ্য করেছে, হাফিজ, মেজর হাফিজ। তো তাদের মুখে এ ধরনের বক্তব্য কেন আসে? এখানে গণভোট হচ্ছে সার্বভৌম আইন। মুক্তিযুদ্ধ বিষয়ক হ্যাঁ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যিনি গণভোটকে প্রত্যাখ্যান করেছে, গণভোট বলে কিছু নাই। এর মানে ওনারা কি মানে এখানে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, এখানে বাংলাদেশের জনগণ কি চাচ্ছে, তারা কি ওনারা বুঝেও না বোঝার ভান করছেন? তো এখানে যেখানে গণভোটের সার্বভৌম আইন, সেখানে গণভোটকে প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই। আর বিএনপির শীর্ষ নেতারা যখন এ ধরনের বক্তব্য দেয় জাতির সামনে, তখন আমাদেরকে সন্দেহ করতে হয় তারা কি জনগণের রায় গণভোটকে কি তারা সরকার গ্রহণ করবে? প্রত্যাখ্যান করছে বলছেন? তারা এখানকার দায়িত্বশীল জায়গায় যখন মেজর থেকে হাফিজ একজনের কথাই কি আমরা ধরে নেব যে সরকার এখানে সরকার আসলে প্রত্যাখ্যান করে নাই। বারবার যেটা আমরা বলার চেষ্টা করছি, দেখেন বিএনপি শপথ নেয় নাই কারণ আইনি ভিত্তিটা দুর্বল। বিএনপি কিন্তু এটাকে যে শপথ নিবে না সেটা বলা নাই, কিন্তু জনাব সালাউদ্দিন সাহেব খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। এবং সংবিধানের প্রথম অধিবেশন বা সংবিধানের অধিবেশন কন্টিনিউ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না যে তারা অস্বীকার করছে, এরকম কিছুই কিন্তু করে নাই। হ্যাঁ, জোনায়েদ সাকিব ভাইও কিন্তু বক্তব্যে তিনি কেন শপথ নেননি একই কথা তারা বলেছেন। এইখানে আপনাকে বলা হচ্ছে যে আইনি কাঠামোটাই দুর্বল, যে আইনি কাঠামোতে বিরোধী দলীয় সদস্যরা শপথ নিয়েছেন এটা ভবিষ্যৎ চ্যালেঞ্জ হতে পারে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে 212 জন সংসদ সদস্য রয়েছে বৃহৎ আকারে, তারা এই দুর্বল আইনি কাঠামোতে শপথ নিতে পারেন না। এটা খুব স্বাভাবিক। আপনি যখন বড় দায়িত্ব পাবেন বা বড় দায়িত্বশীল জায়গায় থাকবেন, তখন আপনাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল চিন্তা করেই কাজ করতে হবে। সংসদ অধিবেশন আসুক, সংবিধানে এই চেঞ্জগুলো ইনকর্পোরেট হোক, তারপরে শপথ নেবে। এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে না এরকম কোনো কথা বিএনপির কোনো শীর্ষ পর্যায় থেকে হয় নাই। গণভোটে মেজর হাফিজ সাহেবের যে কথাটাও, সেটাকে কিন্তু ভিন্নভাবে ব্যাখ্যার সুযোগ রয়েছে, আমি সেই কথায় যাব না। তবে আমরা যেহেতু সরকারটা নির্বাচন হয়েছে সাংবিধানিক কাঠামোর ভিতরে, শপথও হয়েছে সাংবিধানিক কাঠামোর ভিতরে, আমরা তো একটা সাংবিধানিক কাঠামোর ভিতরে আছি, সেইটাকে বাইপাস করা বা ভায়োলেট করার তো কোনো সুযোগ আমাদের কাছে নেই। সরকারের পক্ষ থেকেও বা বিএনপির কোনো দায়িত্বশীল পর্যায়ের পক্ষ থেকেও এ ধরনের কোনো বক্তব্য দেওয়া হয় না যে জুলাই সনদ বাস্তবায়ন হবে না। এইটা নিয়ে ধ্রুমজল সৃষ্টি করা হতে পারে, পলিটিক্যাল কিছু ফায়দা হতে পারে, কিন্তু আমি শেষ প্রশ্নটি আপনার এই বিষয় নিয়ে আমরা একটু বলতে চাই যে আপনার কি বিরোধী দল হিসেবে কি শুধু সংসদেই আলোচনা করবেন না কখনো রাজপথেও নামতে পারেন? বাংলাদেশের মানুষ সকলেই জানে এখানে রাজপথের যে দল জামাত এবং এনসিপি আন্দোলনের জন্য আমরা দেখেছি বিগত প্রায় 25 বছর 2001 সাল থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত বিএনপি হরতাল ডেকেছে, সফল করেছে জামাত। অর্থাৎ রাজপথের শক্তিশালী যে ভূমিকা পালন করা আন্দোলন সংগ্রামে, এটা জামাত ইসলাম করেছে। এর সাথে সর্বশেষ আমরা এনসিপি যুক্ত হয়েছে। অর্থাৎ আন্দোলন সংগ্রামের জন্য বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো দল হচ্ছে এনসিপি এবং জামাত। তো আমরা অবশ্যই জনগণের রায়কে যদি প্রত্যাখ্যান করে, আমরা অবশ্যই এর জবাব রাজপথে দেব এবং পাশাপাশি আমাদের সংসদেও এর ভূমিকা থাকবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা প্রাণবন্ত সংসদ চাই, সেই সংসদের চাওয়ার জন্যই কিন্তু এত 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 প্রতীক্ষা। 1600 তরুণ আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তরুণ, যুবক, বৃদ্ধও আছেন হয়তো বা আমরা জানি না। এই যেই জুলাই আগস্টের যেই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমরা 71 সালে যে মুক্তিযুদ্ধ করেছিলাম, 70 সালের নির্বাচনটা পাকিস্তান মেনে নেয়নি দেখেই কিন্তু আমরা সেই মুক্তিযুদ্ধ করেছিলাম। অর্থাৎ ভোটের অধিকারের জন্য বাংলাদেশের মানুষ সবসময়ই দারুণভাবে উদ্গ্রীব থাকে, দারুণভাবে চিন্তিত থাকে। আমরা যে 72, 73 এবং 75 সালে যে পট পরিবর্তন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, সেখানেও কিন্তু ভোটের বিষয়ই ছিল। তিনি বাকশাল গঠন এবং বিভিন্নভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা, সেখান থেকেই সেই জায়গাটির উৎপন্ন হয়। অর্থাৎ বাংলাদেশে হোসেন মোহাম্মদ এরশাদের যে পতন, সেই পতনের জায়গাটিও আমরা যদি বলি, সেটিও ভোটের চাওয়া নিয়েই হয়েছে। যদি জিয়াউর রহমানের কথা বলা হয়, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন, তবে বহুদলীয় গণতন্ত্রকে টেকসই করার জন্য
তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন সেখানেও এই নির্বাচন কেন্দ্রিক বিষয়ই আসে। অর্থাৎ আমাদের দেশের মানুষ প্রত্যেক সময়ই ভোটের দিকে অনেক বেশি এগিয়ে এসেছে। আমরা সেই জায়গাতে 54 বছর ধরে আমরা যুদ্ধ করছি, অর্থাৎ বাংলাদেশের জনগণ যুদ্ধ করছে ভোটের অধিকারের জন্য। আমরা চাই এই সংসদই হোক শেষ সংসদ যেখান থেকে ভোটের অধিকার প্রতিষ্ঠায় মানুষ এগিয়ে যাবে। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।